আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে লাইক করবেন, অবশ্যই কমেন্টস, শেয়ার এবং বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমাদের যে কোনো ভিডিও আপলোড হলে আপনার সাথে সাথে পেয়ে যান। এখন আমরা শর্টস আপলোড শুরু করেছি, আপনারা দয়া করে শর্টসগুলো দেখবেন। আরেকটা যেটা কথা যে আমাদের ভিউয়ার্সরা যারা এরা নন সাবস্ক্রাইবার অনেকেই, আপনারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের গল্পগুলো শুনবেন, এতে আমাদের জন্য একটু উপকার হয়। কারণ আপনারা যদি আমাদের হেল্প না করেন তাহলে আমরা বেশি দূরে এগোতে পারবো না। যাই হোক, আর আমাদের ইমেল অ্যাড্রেসটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অবশ্যই আমাদের ইমেল করবেন। আর আমাদের ভুল ত্রুটি হলে অবশ্যই তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে আমার কাছে দুইটি ইমেল আছে, দুইটি ইমেলে আজকে আমি পড়ব, ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। তার আমি কথা বাড়াবো না, আমি প্রথম ঘটনায় চলে যাচ্ছি। তো প্রথম ঘটনাটি যেই ভাই পাঠিয়েছেন উনি দুবাই আজমান শহর থেকে পাঠিয়েছেন, সে ভাইকে অশেষ ধন্যবাদ। যারা আমাদের বাংলাদেশে থাকেন তারাও পাঠাবেন, বাইরে যারা ভাই বোনরা থাকেন অবশ্যই পাঠাবেন। যাই হোক, আজমান শহর থেকে টিপু ভাই ইমেল করেছেন। তার গ্রামের বাড়ি কুড়িগ্রাম। 1999 সালের ঘটনা উনি বলেছেন। ঘটনাটা টিপু ভাইকে নিয়েই। তো টিপু ভাই যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবে পড়ার চেষ্টা করছি। আমি টিপু, আমি তখন সদ্য ইন্টারমিডিয়েট পাশ করেছি। আমার বাবা তখন কৃষিকাজ করে, খুব দরিদ্র ফ্যামিলি আমরা। তো সপ্তাহে 2-3 দিন আমার শহরে যাওয়া লাগতো, শহরের হাট বাজারে। সেখানে আমি আপনার শাক সবজি প্লাস গরুর দুধ বিক্রি করে আবার সন্ধ্যার মধ্যে চলে আসতাম। তো এমনই আপনার চলতেছে ভালোই। তো একদিন আস্তে আস্তে একটু লেট হয়ে যায় আমার। তো আমাদের ওখানে আসার সময় আপনার নদী পার হইতে হয়। নদী পার হওয়ার পরে আপনার কিছু বাঁশঝাড় পড়ে। তো বাঁশঝাড়ের সাথে আবার কতগুলো তাল গাছ। তো আমি যখন ওই সাইডে আসলাম, তাল গাছের এই সাইডে বাঁশঝাড় দিয়ে, তখন আমার শরীর একটু ভারী ভারী হয়ে গেল আর কেমন অস্থির লাগতেছিল। তো আমি যাই হোক বাসায় আসলাম। বাসায় আসার পর আমি আমার বাবাকে সব কিছু খুলে বললাম। আমার বাবা বলল যে দেখো, তুমি যখনই একা আসবা, তোমার আস্তে আস্তে এখন রাত হয়, তুমি ওই বাঁশঝাড়টা এমনি ভালো না, দোয়া দূরত পরে ওই দিক দিয়ে আসবা। যাই হোক, এইভাবে চলতে লাগলো। তো টিপু ভাই আবার নামাজ কালাম কোনোটা বাদ দিত না, 5 ওয়াক্ত নামাজই মসজিদে পড়ার চেষ্টা করতো। তো একদিন সে ঘুমের ঘোরে শুনতেছে যে আজান দিতেছে। তো সে তাড়াতাড়ি পাঞ্জাবি পরে রওনা দিছে। তো কিছু দূর যাওয়ার পরে সে দেখতেছে যে মানে সকালে যেমন একটা আবহাওয়া থাকে না, যে খুব আপনার মানে ঠান্ডা বাতাস, মানে সকালে দেখবেন আবহাওয়ার জন্য অন্যরকম থাকে যখন ভোর হয় মানে আজানের পর, এরকম কোনো আবহাওয়া তার কাছে লাগতেছে না। তো তার হাতে ঘড়ি ছিল, পরে উনি ঘড়ি দেখে তখন দেখলো যে প্রায় রাত 2:30 বাজে। তো রাত 2:30 বাজে, তখন তার মনে একটু ভয় চলে আসলো। চারিদিকে অন্ধকার, কাউকে দেখা যাচ্ছে না। এখন উনি যেই একটা পজিশন এখন দাঁড়ানো, সেই পজিশনটা যত দূর তার বাড়ি, ঠিক তত সামনে মসজিদটা দেখা যেতেছে দূর থেকে, কিন্তু ওই এতটুক পথ ধরেন যে আপনার 10 মিনিটের পথ,
পুরা তো চারিদিক খালি জমিন শুধু, এই জন্য দেখা যেতেছে। তো এখন সে এদিকে আগাতে পারতেছে না, ওদিকে যাইতে পারতেছে না। তো সে সাদা পাঞ্জাবি পরা, তো সে অনেক খেয়াল করে দেখে যে মসজিদের ঠিক সামনে অনেকগুলো সাদা ঘোড়া, আবার কিছু ঘোড়া মানে উপর থেকে নামতেছে আকাশ থেকে এরকম। এটা দেখার পর উনি একটু ভয় পেয়ে যায়। উনি দাঁড়ানো অবস্থায় উনি যে কি করবে আসলে বুঝতেছিল না। তো আপনারা অনেক সময় দেখবেন যে ভয় পাইলে মানুষ ভয়ে অনেক সময় কান্না করে ফেলে, ঠিক তারও ঠিক ওই অবস্থা হয়েছিল। সে ভয়ে মানে কান্না করে ফেলছে। কান্নার শব্দটা আবার আপনার যেখানে ঘোড়াগুলো নামতেছে ওই পর্যন্ত গেছে। তো তখনই আপনার একটু বড় সাদা একটু বড় ঘোড়াটাও নামছে। মানে সবাই মনে হইতেছে যে তাদের যে মানে সবচেয়ে বড় ঘোড়া তার জন্য তারা ওয়েট করতেছিল বাকি ঘোড়াগুলা। এটা যখন কান্নার শব্দটা শুনলো, শোনার পরে বড় ঘোড়াটা জাস্ট মাথা দিয়ে ইশারা করলো আর কি ওই আপনার টিপু ভাইয়ের দিকে। তো তখন টিপু ভাই দেখলো আপনার প্রায় 10-12টা ঘোড়া তার দিকে দৌড়ে আসতেছে। এটা দেখার পর তো মানে সে কি করবে ভয়ে আর কি সে বাকরুদ্ধ হয়ে গেছে। তখন উনি দেখলো যে ওনাকে ক্রস করে ঘোড়াগুলো চলে গেল। তো সে তো অনেক ভয় পাইছে। পাওয়ার পরে সে সাথে সাথে ওই রাস্তা থেকে একটা গাছের কর্নারে মানে গাছের সাইডে গিয়ে দাঁড়ায় রয়েছে। তো তখন ওই ঘোড়াগুলো আপনার ভ্যানিশ হয়ে গেছে আর কি। কিন্তু সে গাছে আর এই জন্য দাঁড়ায় রয়েছে যে মানে সে তো এখন ভয় পাইছে, এখন কি করবে সে চিন্তা করতেছে। সেই সময়ে তার গ্রামেরই মানে গ্রামে থাকে না মুরব্বী যারা আপনার তাহাজ্জুদের নামাজ পড়ে, তো ওই এক মুরব্বী বের হয়েছে, উনি চাচা বলে ডাকে তাকে। ওই চাচা প্রায় মসজিদের কাছাকাছি যখন আসছে তখন দেখতেছে যে একজন গাছের আড়ালে দাঁড়ায় রয়েছে, তার পেছন সাইডটা উনি দেখতেছে। যেহেতু সাদা পাঞ্জাবি পরা, পেছন সাইড দেখতেছে, উনি ভাবতেছে হয়তো বা খারাপ জিন টিন হবে। তো উনি জোরে জোরে আপনার সূরা পড়া শুরু করলো। তো সূরা শব্দ শুনে তখন টিপু ভাই আপনার ওই পেছন দিকে তাকাইলো, একটু দূরে দেখে যে এক মুরব্বি দাঁড়ানো। তো অন্ধকার তো প্রায় ফর্সা হয়নি, ভালো বোঝা যেতেছে না। তখন টিপু ভাইও ভয়ে আপনার সূরা পড়া শুরু করলো। তখন সেই মুরব্বি বুঝলো যে না, এটা কোনো যদি হয়ও ভালো কোনো জিন বা মানুষ, যে কোনো একটা হবে আর কি। তখন ওই মুরব্বি বলতেছে যে দেখো, তুমি যদি ভালো জিন হয়ে থাকো আমাকে যাইতে দাও, আমি মসজিদে যাব নামাজ পড়ার জন্য। তো তখন টিপু ভাই বুঝলো না এটা তো আসলে মানুষ। তখন টিপু ভাই বলতেছে যে কাকা আমি টিপু। বলে পরে কাকা বলে সামনে আয় তো। পরে টিপু ভাই তার সামনে আসে, বলে কি এত রাতে তুই এখানে? বলে আসলে আমি তো ভাবছিলাম যে ভোর হয়ে গেছে, আজান দিছে, আমি ফজর নামাজ পড়ার জন্য আসছি। এখন তো বাজে মাত্র 3টার মতো। বলে হ্যাঁ আসলে ভুল হয়ে গেছে। আর ওনারা ওই কাহিনীটা বলে নাই। তো বললো আচ্ছা ঠিক আছে, তো চল তাহলে দুজনে মসজিদে চলে যাই। তো দুজনে মসজিদে চলে গেল। পরে ফজরের আজান হইল, নামাজ পড়ে পরে টিপু ভাই বাসা আসলো। তো টিপু ভাই বাসা আসার পরে তার বাবাকে রাতে পুরো কাহিনীটা খুলে বলল। তখন ওনার বাবা বলল এরকম আমার সাথে একটা কাহিনী আছে, সেটা এখন আমি তোমাকে বলতে চাই, তুমি শুনো। তখন টিপু বলে আচ্ছা তাহলে বলেন। তখন বললো তখন আমার বয়স 20 কি 22, আমি টকবকে যুবক। তো আমাদের গ্রামে একটা নিয়ম ছিল যে তোমার প্রত্যেক সপ্তাহে একজন বা দুইজন মিলে কবরস্থানের যে জঙ্গলগুলো হয় সেগুলো পরিষ্কার করতে হবে। তো এক সপ্তাহে আমার আর আরেকজনের দুইজনে মিলে দায়িত্ব পড়লো। তো আমি জঙ্গল পরিষ্কার করে প্রায় মানে সন্ধ্যা হবে, সন্ধ্যা এখনো মানে পুরোপুরি হয়নি। তো আমি সব কিছু গুছগাছ করে বাড়ির দিকে রওনা দিলাম। মানে যা যা কাটতে লাগে ময়লা পরিষ্কার, যেমন তোমার ধরো যে কোদাল, কাঁচি, তারপরে আরও
আরও যে জিনিসপত্রগুলো লাগে পরিষ্কারের। তো বাড়ির দিকে আসার হঠাৎ আমার মনে হইতেছে আমি কিছু একটা রেখে আসছি মনে হয়। তখন আমি আমার ব্যাগের দিকে তাকিয়ে দেখি যে আমি কাঁচিটা রেখে আসছি গোরস্থানে। উনি আবার রওনা দিল। তো রওনা দিয়ে উনি গোরস্থানে ওখানে যখন পৌঁছালো, গোরস্থানের পাশে একটা তাল গাছ ছিল। তো সেই তাল গাছে উনি দেখতেছে যে ওই সাদা ঘোড়া আপনার নামে একবার আরেকবার উঠে, দুই তিনটা ঘোড়া এমন করতেছে। তো উনি এটা দেখার পর আপনার কাছিটা ওই মানে দেখতেছে এক সাইডে, আর উনি ওনার কাছিটা হলো অপর সাইডে আর কি। তো অপর সাইড থেকে এখন কাছি নিয়ে ওই সাইডে আসার সাহস করতে পারতেছে না। উনি কি করলো, আপনার একটা ভাঙা কবরের ভিতরে চুপচাপ বসে রইলো যে এখন যদি আমি দিক দিয়ে যাই তাহলে আমার সমস্যা হবে, আজানটাতে তারপর আমি এখান থেকে বেরোবো। যাই হোক, তো আজান দিল। আজান দেওয়ার পরে ওগুলো সব বন্ধ হয়ে গেল। তো বন্ধ হয়ে যাওয়ার পরে আপনার ওই টিপু ভাইয়ের বাবা কবর থেকে বেরোলো, বেরোয় পরে বাসায় চলে আসলো। তো আসার পরে তো তার প্রচণ্ড জ্বর। তো তাকে কবিরাজ দেখালো। তো কবিরাজ দেখানোর পরে তাকে ঝাড়ফুঁক করে দিল আর পানি পরা দিল। ইনশাল্লাহ তখন টিপুর বাবা ঠিক হয়ে গেল। এখন টিপু ভাইয়ের সাথে যেই কাহিনীটা ঘটছে, টিপু ভাই তো ভালোই ভয় পাইছে। তো তাকে ঝাড়ানোর জন্য ইমাম সাহেবের কাছে নিয়ে গেল। তখন ইমাম সাহেব বলল যে দেখো, তুমি আসলে যেখান দিয়ে রাতে আসতেছিলা ওখানেই তোমাকে ওই খারাপ জিনগুলো টার্গেট করছে ক্ষতি করার জন্য, কিন্তু তো সেদিন করতে পারেনি। আর তুমি পরে যখন নামাজ পড়ার জন্য একা, চারিদিকে শুধু চক, কেউ নাই, তখন তারা সুযোগটা পাইছিল ক্ষতি করার। কিন্তু ওই যে ভালো জিনগুলা সাদা ঘোড়া রূপে আসছে, এরা জিনিসটা বুঝতে পারছে এবং দেখে ফেলছে, যার জন্য ওই যে ঘোড়া তোমার দিকে দৌড়ে আসছে, ওই পেছনে যেই খারাপ জিনগুলো, সে খারাপ জিনগুলাকে তাড়ানোর জন্য। এগুলো প্রায়ই হয় যে ভালো জিন যদি দেখে কোনো খারাপ জিন মানুষকে মানে ক্ষতি করার চেষ্টা করতেছে, তারা হেল্প করে। তো এই কাহিনী তোমার সাথে এটা ঘটছিল। যাই হোক, আমি পানি পড়া দিয়ে দিতেছি, ইনশাল্লাহ তুমি ঠিক হয়ে যাবা। তো যাই হোক, পরে টিপু ভাইয়ের সাথে কোনো ঘটনা ঘটেনি। তো আশা করি আপনাদের ঘটনাটা ভালো লাগছে। ঘটনাটা আমার কাছে প্রচণ্ড ভালো লাগছে, একটা আনকমন ঘটনা। যাই হোক, এখন আপনাদের সাথে আমি কিছু কথা বলতে চাই আমাদের চ্যানেল সম্পর্কে। আমাদের চ্যানেলের গল্পগুলো আপনারা শোনার চেষ্টা করবেন পুরোপুরি, যাতে আমরা বুঝতে পারি আপনারা আমাদের গল্পগুলো পুরোপুরি শুনছেন, এবং লাইক করবেন। লাইক করলে আমাদের চ্যানেলের গ্রোথটা বাড়বে। আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য আসলে এই মানে কাহিনীগুলো জোগাড় করি। অনেক কাহিনী আমাদের কাছে আসা শুরু হয়েছে এখন। তো আমরা এখান থেকে যেটা আমাদের কাছে ভালো লাগে সেটা আমরা আপনাদেরকে শোনার চেষ্টা করছি। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, এটা আমরা আশা করি। আর আপনাদের কাছে যদি কোনো ঘটনা থাকে, সেটা ছোট হোক বা বড় হোক, অবশ্যই পাঠাবেন। এখন ছোট ঘটনা আসলে বলতে সত্যিকারের ঘটনা ছোটই হয়, বড় ঘটনা বলতে গেলে আমাকে বানায় বলতে হবে আপনাদেরকে। সো আমি এটা চাচ্ছি না। আমি যারা পাঠাবেন ওই হিসাব করে পাঠাবেন, যেটা সত্যি ঘটনা, ছোট হোক সেটা আমার কোনো সমস্যা নেই, কারণ আমি এগুলো বিশ্বাসী। আর একটা কথা যেটা আমি সবসময় বলি, যে আপনারা আমাদের যেই ভালোবাসায় কয়েকদিনে মানে দিয়েছেন, সেটা আসলে অফুরন্ত। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমরা এখন আপনার সেকেন্ড ঘটনায় চলে যাই। আচ্ছা, সেকেন্ড ঘটনাটা এটা আমার এক ফেসবুক ফ্রেন্ড পাঠিয়েছে। এটা সাজ্জাদ ভাই তার নাম। তিনি অষ্টগ্রাম
থেকে পাঠিয়েছেন। তো ঘটনাটা মোটামুটি আপনার 92 বা 82 দিকে, অত 82 বা 92 মানে 10 বছর, মানে শিওর বলতে পারে না, কারণ উনি ওনার দাদার কাছ থেকে কাহিনীটা শুনেছেন। তো আপনারা জানেন যে ওই সাইডে আগে থেকে অনেক বিল টিল এগুলো ছিল। তো উনি মাছ ধরতে খুব ভালোবাসতেন। এই আপনার সাজ্জাদ ভাই যে দাদা, উনি আপনার মাছ ধরতেন, প্লাস আরও মানুষ দিয়ে মাছ ধরাইতেন, যেহেতু তারা মোটামুটি পয়সাওয়ালা মানুষ ছিল, কিন্তু তার শখ ছিল মাছ ধরা এবং বিক্রি করা। তো দেখা গেছে উনি যদি এক নৌকা থাকে আরও 2-3 নৌকা তারই, সেখানে মানে মাঝিরা মাছ ধরতো, তার বিনিময়ে তাদেরকে কিছু মাছ দেওয়া হইতো। তো এইভাবে চলতেছে মোটামুটি ভালোই। এখন ওই আপনার সাজ্জাদ ভাইয়ের যে দাদা, উনি আবার আপনার শোল মাছ খুব পছন্দ করতেন। তো উনি যখন আপনার ওই কি বলে কারেন্ট জাল আপনার বিছাই দিয়ে আসতো, তো বিকেল একবার যেত আর রাতে একবার যেত, আর বাকি সন্ধ্যার পরে ওনার 2-3টা নৌকা আপনার সবসময় নদীতে চলাফেরা করত। তো এরকম একদিন উনি যখন আপনার রাতেবেলা গেছে, তো যাওয়ার পরে মোটামুটি মাছ উনি পাইছে, পাওয়ার পর দেখতেছে যে একটা শৈল মাছ মানে খুব ছোটার জন্য চেষ্টা করছে, তার শরীর দেখে বোঝা যাইতেছে শরীরে অনেক স্পট পড়ে গেছে। এই মাছটা দেখার পর তার অনেক মায়া হয়। আসলে জেলেদের মায়া হওয়ার কথা না, কারণ তারা এটা বিক্রি করে তাদের সংসার চালায়। যেহেতু সাজ্জাদ ভাই মানে একটু পয়সাওয়ালা ছিল, ধনী, তো উনি অত করেন, ওই মাছটাকে ছেড়ে দিছে। তো মাছটাকে ছেড়ে দেওয়ার পরে উনি অন্য অন্য মাছ উঠায় নিয়ে তো বাড়ি চলে গেল। তো বাড়ি চলে যাওয়ার পরে উনি প্রত্যেক দিন সন্ধ্যায় আর কি বের হয়, সকালে একবার বের হন, তো সন্ধ্যায়। তো সন্ধ্যায় ওনার সাথে সবসময় একটা আপনার জাল আর আপনার টেটা থাকে। তো উনি যখন যাইতেছে, তো উনি দেখে যে মানে একটা পুকুরের মধ্যে একটা অনেক পানিটা কেমন করতেছে। আপনারা দেখবেন যে যারা মাছ ধরে বুঝতে পারে যে একটা বড় মাছ যদি এক জায়গায় থাকে, তো ওই মাছটা যখন আপনার নড়াচড়া করে, তো পানিটা অনেক নড়াচড়া করে। তো উনি যখন আপনার ওই পুকুরি বিলের মতো আর কি সেটা ছিল, তো যখন ওই ট্যাটাটা দিয়ে ওখানে মানে দেখতে গেছে যেখানে কি, উনি দেখে একটা মানে আস্তে আস্তে একটা মাথা উপর থেকে উঠতেছে। এটা দেখে তো উনি একটু মানে ট্যাটাটা মারা বন্ধ করে দেখতেছে যে আসলে কি হইতেছে। তো মাথাটা যখন উঠলো, তখন আস্তে আস্তে দেখলো চেহারাটা একটু বিকট, লোম ভরা চেহারা। তখন উনি একটু ভয় পেয়ে গেল, ভয় পেয়ে উনি একটু সরে গেল আর কি ওই জায়গার থেকে। পরে উনি আস্তে আস্তে দেখলো পুরো একটা মানুষের মতো, কিন্তু তার পুরো শরীরে পশম দেওয়া ভর্তি। উনি আসলে জিনিসটা দিকে ভয় পাইছে, কিন্তু উনি বুঝতে দেয়নি যে উনি ভয় পাইছে। তখন উনি সাজ্জাদ ভাই দাদারে বলতেছে যে আমি তো আপনাকে খুঁজতেছি। তখন সাজ্জাদ ভাই দাদা বলতেছে যে আপনি আমাকে খুঁজতেছেন কি কারণে? আপনার মনে আছে অনেক দিন আগে আপনি একটি শৈল মাছ জাল থেকে ছেড়ে দিয়েছিলেন মায়া করে? বলে হ্যাঁ, আমি শৈল মাছটা ছেড়ে দিয়েছি কারণ আমার অনেক মায়া লাগছিল এর জন্য। তো সেটা কে ছিল আপনি জানেন? তখন সাজ্জাদ ভাই দাদা বলে না, আমি তো আসলে ওই জিনিসটা জানি না। বলে সেটা আমার ছোট ছেলে ছিল। আমার ছোট ছেলের অনেক চঞ্চল, ও প্রায় আপনার সন্ধ্যার পরে ওই মাছের আকৃতি ধরে সাঁতার কাটতে ভালোবাসে। তো ওর সাথে আমি কয়েকটা জিন দিয়ে রাখতাম, কারণ আমি এই এলাকার জিনের সর্দার। ওর সাথে কয়েকটা জিন সবসময় থাকতো। ওকে বলা হয়েছিল বাকি জিনগুলো যখন ও আটকা পড়ছে, তো আমি অনেক দূরে ছিলাম। তো আসার পরে আমাকে আমার যেই আরও জিন আছে তারা বলতেছে যে আমরা আপনার ছেলেকে অনেক বুঝেছি যে ওইদিকে যেও না, ওদিকে জাল আছে, আটকে যাবা। কিন্তু ও কথা শুনেনি। আমি শোনার পরে যখনই আপনার দিকে আসতে গেছি, তখনই তার আগে আপনি আমার ছেলেকে ছেড়ে দিছেন। তো আপনি কি চান?
এই বিনিময় আপনি যা চাবেন আমি তাই দিব, দেওয়ার চেষ্টা করবো আর কি। তখন আপনার সাজ্জাদ ভাই দাদা বললো, না আমি কিছু চাই না, আমি তো মায়া হয়েছে এর জন্য আমি ছেড়ে দিছি। তখন উনি বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি আপনার জন্য কিছু করতে চাই, যেহেতু আপনার ছেলেকে এত বড় একটা বিপদ থেকে বাঁচাইছেন। তো উনি ওই জিনটা কী করলো, জিন একটা আংটি তাকে দিল, বলে আংটিটা আপনি সবসময় পরে থাকবেন, আপনি যার উপকার করতে চান, কাউকে জিনে ধরছে বা কারো কঠিন অসুখ হয়েছে, যেটা করতে চাবেন আমার জিনেরা সেটা করে দিবে, আপনার কোনো টেনশন করতে হবে না। তো এখন সাজ্জাদ ভাই দাদা চিন্তা করলো, আচ্ছা ঠিক আছে, যেহেতু উনি বলতেছে যদি এরকম হয় তাহলে তো ভালোই, মানুষের উপকার করতে পারলাম। আর কিন্তু জিনের যে সর্দার, উনি একটি শর্ত দিল যে আপনি কোনো সময় শোল মাছ খাবেন না। হ্যাঁ, বললো আচ্ছা ঠিক আছে। তো এইভাবে আপনার তারপর দিন থেকে আপনার ওই সাজ্জাদ ভাইয়ের দাদা যারে যে কথা বলে সেই কথায় ফুলে যায়। যেমন যদি বলে যে হ্যাঁ তুমি চাকরি পাবা, হ্যাঁ চাকরি হয়ে গেছে। যদি বলে হ্যাঁ তোমার ধান এবার অনেক হবে, ধান হয়ে গেছে। দেখা গেছে একজনের জ্বর হয়েছে, তো উনি দেখে হাত লাগিয়ে বললো যে তোমার জ্বর ইনশাল্লাহ কালকে ঠিক হয়ে যাবে, দেখা গেছে ঠিক হয়ে গেছে। তো এইভাবে ছোটোখাটো জিনিস করতে করতে তার অনেক নাম হয়ে গেল। তো তার কাছে অনেক মানুষ দূর দূর থেকে আসতে লাগলো, কারো পেটের ব্যথা, কেউ মাথা ব্যথা, এইভাবে ঠিক। কিন্তু তার বিনিময়ে উনি কোনো টাকা পয়সা নিতেন না। তো এইভাবে চলতেছে। তুই যে বললাম যে ওনার আরও 2-3টা নৌকা ছিল, ওখানে মাছ ধরতো। তো উনি সকালে একবার যাইতো, রাতে একবার। তো এভাবে চলছে। তো উনি একদিন রাতে গেছে, তো কী মাছ ধরা হয়েছে। তো ওখানে উনি দেখতে পেল যে অনেকগুলো মাছের মধ্যে একটা খুব সুন্দর শৈল মাছ পাওয়া গেছে। তো অনেক বছর যেহেতু হয়ে গেছে, 8-10 বছর, তার এত খেয়াল নাই। তখন ওনাদের জেলেদেরকে উনি বললো যে দেখ, এই মাছটা আমার পছন্দ হয়েছে, এই মাছটা আমার বাসায় দিয়ে আয়, আর বাকিগুলা ভাগ বটরা করে আমার যা পড়া তোদের যা পরে নিয়ে যায়, কিন্তু এই মাছটা আমাকে দে। তো বললো যে ঠিক আছে। তো ভাগ বটরা করার পরে সাজ্জাদ ভাই দাদা শুধু একটা মাছ নিয়ে বাড়ি ফিরতেছে, শৈল মাছটা। তো প্রতিমধ্যে দেখলো যে প্রায় আপনার 10-15 ফিট লম্বা একটা লাল শাড়ি পরা, তার শরীর ভরা আপনার কি বলবো গহনা, এবং মাঝের দিকে একটা কলসি, ছোট্ট কলসিটা পুরোটাই আপনার স্বর্ণে ভরা। তো এটা দেখার পর উনি দাঁড়ায় গেল, সাজ্জাদ ভাই দাদা। সাজ্জাদ ভাই দাদা বলতেছে সামনে কে? তখন ওইটা জবাব দিতেছে, ওই জিনটা, যে আমি তোমার কাছে আসছি, তুমি মাছটা আমাকে দিয়ে দাও, তোমার যার স্বর্ণ লাগে দেখতেছো এখানে আমার স্বর্ণ আছে, তুমি স্বর্ণ নিয়ে যাও, কিন্তু মাছটা আমাকে দিয়ে যাও। তখন সাজ্জাদ ভাই দাদা বললো, না আমি মাছ দিব না, মাছটা আমার খুব পছন্দ হয়েছে, মাছটা আমি খাবো। কিন্তু ওই জিনটা বলতেছে যে না তুমি দিয়ে যাও, তোমার ভালো হবে। তো সাজ্জাদ ভাই দাদা শুনে নাই। আর উনি যেহেতু জিন ভয় পাইতেন, যেহেতু উনি জিনের মাধ্যমে কাজ করাইতো, তো উনি হাঁটা দিছে। হাঁটা দেওয়ার পরে উনি আর সামনে একটু যাওয়ার পরেই উনি দেখতেছে একটা দরবেশ বাবা মতো, মানে চুল জট্টটালা, উনি আসতেছে লাঠি ভর দিয়ে হাঁটতে হাঁটতে। তখন বলতেছে, এই মাছটা যে নিয়ে যেতেছিস বাসায়, আমার তো খাইতে মন চেয়েছে, মাছটা আমাকে দিয়ে যা। তখন সাজ্জাদ ভাই দাদা, না আমি কেন মাছ দিব তোমাকে, আমি মাছটা তো পছন্দ করে আনছি, আমি এখন বাসায় যেয়ে মাছটা খাবো। বলে দেখ, যদি মাছটা দিয়ে যাস তাহলে তোর খুব ভালো হবে, তোর জীবনে কোনো ক্ষতি হবে না। বললো না না, আমি এসব বিশ্বাস করি না। তো সাজ্জাদ ভাই দাদা বাসায় চলে গেল। তো বাসায় চলে যাওয়ার পরে ওনার বউকে ঘুম থেকে উঠাইলো। উঠানোর পরে বলতেছে যে মাছটা কাটো, মাছটা কাটে রান্না করো, তারপরে আমি খাবো।
এর মধ্যে আমি ফ্রেশ হয়ে আসি। তো সাজিদ ভাই দাদা ফ্রেশ ট্রেশ হয়ে আসলে এর মধ্যে সাজিদ ভাই দাদি রান্না টান্না করে সুন্দরভাবে ওনাকে খাইতে দিল। তো যাই হোক মাছটা খাইলো। খাওয়া দাওয়ার পরে যখন আপনার সাজিদ ভাই দাদা সকালে উঠলো, উঠার পর উনি দেখতেছে ওনার হাতে যে আংটিটা ছিল সে আংটিটা নাই। তখন উনি একটু অবাক হয়ে গেল যে কী ব্যাপার, আংটিটা কি হয়েছে। তখন উনি আর কি দিশার মতো হয়ে গেলো যে কী ব্যাপার, আংটিটি কোথাও পড়ছে। তো সারা বাড়ি ঘর মানে সব জায়গায় খুঁজলো, লেপ তোষক সব জায়গায় যে আংটিটা কই পড়ছে। আসলে আংটিটা কোথাও সে আর খুঁজে পেল না। তো সারাদিন এইভাবে চলে গেলো, তার মন খারাপ। তো রাতে যখন সে শুইল, ঘুম আসলো, তো স্বপ্নে ওই যে জিনটা লোম আলা জিনের সর্দার, ওই জিনের সর্দার তার কল্পনায় আসছে। এসে বলতেছে যে তোকে বলছিলাম শৈল মাছটা খাইস না, কিন্তু তুই শৈল মাছ খাওয়াতে সে আংটিটা চলে গেছে। সে আংটিটা আমাদের সম্পদ ছিল, এখন তুই আর কোনোভাবেই কিছু করতে পারবি না, তোর সব শক্তি চলে গেছে। এ কথা বলে জিনটা চলে যায়। ও জিন একটা কথা বলে যে তোকে আমি আমার 2টা জিন পাঠাইছিলাম, একটা হলো ওই যে 8-10 ফিট লম্বা একটা বউ স্বর্ণ কলসিয়ালা ছিল একটা, আরেকটা হলো দরবেশ। এই 2 জিনের মাধ্যমে আমি তোকে অনেক ফেরানোর চেষ্টা করছি, কিন্তু তুই কারো কথাই শুনিসনি, এখন আর কিছু করার নাই। তো এটা পড়ার পরে ওনার ঘুমটা ভেঙে যায়। হ্যাঁ, ওনার কোনো ক্ষতি হয় না, তার জীবন নর্মালভাবে চলে, কিন্তু আর তারপর থেকে সে মানে ওই যে ঝাড়ফুঁক বা জিন ছাড়ানো এগুলো কোনো কাজে উনি আর জীবনে করতে পারেনি। তো এটা ছিল আমার সেকেন্ড ঘটনা। আশা করি আপনাদের ভালো লাগছে। তো সর্বপরিসরে এটাই বলবো, আমাদের গল্পগুলো আপনারা পুরোপুরি শুনবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, বেল আইকনটি প্রেস করে দিবেন, আর আমাদের সঙ্গে থাকবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর প্রবাসী ভাইরা, আমার বাংলাদেশি ভাই বোনেরা যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি শুনেন, তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন। অনেকে শুনেন কিন্তু সাবস্ক্রাইবটা করেন না, আসলে আমাদের একটু খারাপ লাগে, যেহেতু আমরা কষ্ট করে করি। তো আশা করি সাবস্ক্রাইবটা আপনারা করবেন। তো আজকের মতো এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।